হ্যালো ভিউয়ার্স, অচিতদার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে তোমরা যারা একাদশ শ্রেণীতে পড়ছো অর্থাৎ ক্লাস 11 পড়ছো সেকেন্ড সেমিস্টারে, তোমাদের ইতিহাস সাবজেক্টে রয়েছে এই সাবজেক্টের একটি ইম্পর্টেন্ট প্রশ্ন, জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি নরপতিদের আদর্শ কি ছিল, এই সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। আলোচনা শেষে উত্তরটি তোমাদের সামনে তুলে ধরবো। তার আগে বোর্ডে কি লেখা রয়েছে আমরা একবার দেখে নিই। দেখো, একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার, প্রশ্ন হচ্ছে জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি যুগে নরপতিত্বের আদর্শ। এটা 3 বা 4 নম্বরের জন্য পরীক্ষায় আসতে পারে। তা প্রশ্নটা যদি আমরা একটু ডিসকাস করি, দেখো জিয়াউদ্দিন বার্নি কে ছিলেন? সুলতানি যুগের শ্রেষ্ঠ ঐতিহাসিক ছিলেন জিয়াউদ্দিন বার্নি। তিনি একটা গ্রন্থ লিখেছিলেন ফতোয়া ই জাহানদারি। ফতোয়া মানে কি? বিভিন্ন আইন বা নির্দেশকে আমরা ফতোয়া বলি, যেগুলো রাষ্ট্রের তরফ থেকে ঘোষণা করা হয়। তো সুলতানরা যে সমস্ত ফতোয়া জারি করেছিলেন, সেই ফতোয়াগুলোকে নিয়ে তিনি একটা গ্রন্থ লেখেন ফতোয়া ই জাহানদারি। জাহানদারি মানে হিন্দুস্তানের কথা বলা হচ্ছে, বা এই রাষ্ট্রকে নির্দেশ করা হচ্ছে, অর্থাৎ রাষ্ট্রের প্রতি সরকারের যে নির্দেশ, সেই ফতোয়া ই জাহানদারি গ্রন্থে তিনি সুলতানি যুগের, যে সুলতানি যুগটা শুরু হয় 1206 কুতুবউদ্দিন আইবকের হাত ধরে এবং তার শেষ হয় 1526 সালে ইব্রাহিম লোদি এর শেষ সুলতান ছিলেন। এই 320 বছরের যে শাসন ভারতবর্ষের ইতিহাসে, এটাকে সুলতানি শাসন বলে। এই সুলতানি যুগের নরপতিত্বের, নরপতি কাকে বলে? সুলতান বা রাজাকে নরপতি বলে। সেই নরপতিত্বের আদর্শ কি, অর্থাৎ সুলতানের আদর্শটা কেমন হবে, তিনি কোন আদর্শের ভিত্তিতে দেশকে পরিচালনা করবেন, বা একজন রাজার কি আদর্শ হওয়া উচিত, সে সম্পর্কে জিয়াউদ্দিন বার্নি তার ফতোয়া ই জাহানদারিতে কি বলেছেন সেটা নিয়েই প্রশ্ন। তো জিয়াউদ্দিন বার্নি তার ফতোয়া ই জাহানদারিতে সুলতানি যুগের সুলতানদের যে আদর্শ, একজন সুলতান হিসেবে তার কি কি করণীয়, কি কি পালনীয়, সেগুলো বিস্তারিত আলোচনা করেছেন। সেই আলোচনাটা আমরা কয়েকটা পয়েন্টের ভিতর দিয়ে দেখবো। দেখো, প্রথমে রয়েছে ইসলামীয় কর্তব্য পালন। যেহেতু সুলতানি সাম্রাজ্যটা একটা ইসলামীয় সাম্রাজ্য এবং এখানকার সুলতানরা সবাই মুসলিম, তাই একজন মুসলিম সুলতানের উচিত দেশে ইসলামীয় যেসব আইন কানুন আছে সেগুলোকে প্রবর্তন করা, অর্থাৎ ইসলামের নিয়ম নীতি এদেশে প্রযুক্ত করা, ইসলাম ধর্মকে প্রসারিত করা এবং রাষ্ট্র শক্তির প্রয়োগ করা, এবং সুলতান হবেন দেশের সর্বোচ্চ ক্ষমতার অধিকারী। এই কথা বলেছেন জিয়াউদ্দিন বার্নি। এরপরে দেখো রয়েছে বংশ কৌলিন্য। তো জিয়াউদ্দিন বার্নি বলেছেন যে সুলতানকে হতে হবে একজন উচ্চ বংশের বংশজাত, অর্থাৎ তার বংশটি হবে খুব উঁচুতে অবস্থিত। ফলে সাধারণ মানুষের শ্রদ্ধা, ভালোবাসা, ভক্তি, আনুগত্য, এগুলো তিনি সুলতান খুব সহজেই কিন্তু লাভ করতে পারবেন। দাসবংশের একজন সুলতান হয়েও গিয়াসউদ্দিন বলবন তিনি নিজেকে আফ্রাসিয়রের বংশধর হিসেবে তুলে ধরেছিলেন। পারস্যের একজন প্রাচীন বীর ছিলেন এই আফ্রাসিয়র, তার বংশধর হিসেবে নিজেকে জাহির করেছিলেন। তা যাই হোক, এখানে বারানির বক্তব্যের মূল বিষয় যে সুলতানরা হবেন উঁচু বংশজাত। উঁচু বংশের হলে তখন জনগণ, প্রজারা তাকে মান্যগণ্য করবেন, তার প্রতি শ্রদ্ধা দেখাবেন। এই কারণে বংশ কৌলিন্য অর্থাৎ বংশ মর্যাদা খুবই গুরুত্বপূর্ণ একজন রাজার ক্ষেত্রে। রাজা হবেন উচ্চ বংশজাত। এরপরে দেখো রয়েছে ন্যায় বিচার প্রতিষ্ঠা। তা সুলতান সমগ্র দেশের বিচার বিভাগের প্রধান। তিনি দেশের ভিতরে ন্যায় প্রতিষ্ঠা করবেন, অর্থাৎ অন্যায় নয়, অন্যায়কারীকে তিনি শাস্তি দেবেন, দিয়ে ন্যায় প্রতিষ্ঠা করবেন, সত্য প্রতিষ্ঠা করবেন, ধর্ম প্রতিষ্ঠা করবেন। এমনটা নয় যে তিনি অধর্ম প্রতিষ্ঠা করবেন। তিনি ন্যায়, সত্য এবং ধর্মের শাসন, ন্যায়ের শাসন এবং সত্যের শাসন তিনি প্রতিষ্ঠা করবেন এবং প্রজাদের জীবন সম্পত্তি রক্ষা করবেন। এক্ষেত্রে যারা অমুসলিম অর্থাৎ হিন্দু, তাদেরকেও সুলতান তাদের জীবন সম্পত্তি এগুলোকে কিন্তু রক্ষা করবেন। এইভাবে দেশের সুলতানি সাম্রাজ্যের যে ভিত, সে ভিতকে শক্ত ভিত্তির উপরে প্রতিষ্ঠিত করতে পারবেন সুলতান। সেক্ষেত্রে সুলতানকে এই সত্য, ধর্ম, ন্যায় এগুলোকে প্রতিষ্ঠা করতে হবে। এরপরে রয়েছে দেখো শরীয়তের বিধান অনুসরণ। ইসলামের বাণী অর্থাৎ হযরত মুহাম্মদের বাণী রয়েছে কুরআনে। শরিয়াতে রয়েছে বিভিন্ন নিয়ম কানুন, শ্রাদ্ধ, বিবাহ, অন্নপ্রাশন, এই সমস্ত বিধি নিয়ম কানুন দেওয়া আছে শরীয়তে।
তা শরীয়তের সেই নিয়ম কানুন সুলতান সাম্রাজ্যে প্রয়োগ করবেন, তার শাসন ক্ষেত্রে প্রয়োগ করবেন। এবং এক্ষেত্রে দিল্লির সুলতানরা পারস্যের বিখ্যাত রাজবংশ সেই সাসানীয় রাজবংশের অনুকরণ করবেন এবং সেই অনুকরণ করে সুলতানি সাম্রাজ্য পরিচালনা করবেন। বলবন এই সাসানীয় বংশের দুটি আদব কায়দা, সিজদা ও পাইবস। সিজদা মানে সুলতানের সামনে নতজানু হওয়া, পাইবস অর্থাৎ সুলতানের পদচুম্বন করা। এই সমস্ত পারসিক রীতিনীতি তিনি দিল্লির সুলতানি রাজবংশে কিন্তু প্রবর্তন করেছিলেন এই বলবন। তাই বারানি এখানে বলেছেন যে এই পারস্যের সাসানীয় বংশের আদব কায়দা রীতিনীতি দিল্লির সুলতানরা অনুকরণ করবেন এবং সেই অনুযায়ী তিনি দেশ শাসন করবেন। এছাড়া যে রাষ্ট্রীয় আইন, ইসলামের যে রাষ্ট্রীয় আইন যাকে আমরা বলছি জাওয়াবিত, সেই জাওয়াবিতকে সুলতানরা দেশে প্রয়োগ করবেন। এরপরে দেখো শেষ পয়েন্টটা রয়েছে মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ। মন্ত্রণা অর্থাৎ রাজাকে মন্ত্র দেবেন তার কানে, অর্থাৎ পরামর্শ দেবেন। রাজার একার পক্ষে দেশ চালানো সম্ভব নয়, তাই রাজার উচিত হবে যারা অভিজ্ঞ ব্যক্তি, যারা বিচক্ষণ রাজনীতিতে দেশ চালনার ক্ষেত্রে, তাদেরকে নিয়ে একটা পরিষদ তৈরি করবেন, একটা ক্যাবিনেট তৈরি করবেন, একটা মন্ত্রী সভা তৈরি করবেন। এই মন্ত্রিসভার পরামর্শ মেনে সুলতান দেশ শাসন করবেন। বর্তমানে প্রধানমন্ত্রীর যেমন একটা মন্ত্রী পরিষদ থাকে, সেই মন্ত্রী পরিষদের পরামর্শ করেই প্রধানমন্ত্রী দেশ চালান বা মুখ্যমন্ত্রী তার মন্ত্রিসভার পরামর্শ মেনে রাজ্য চালান। ঠিক সেই রকম দিল্লির সুলতানরাও একটা মন্ত্রণা সভা, মন্ত্রিসভা তৈরি করবেন বিচক্ষণ ব্যক্তিদের নিয়ে এবং তাদের সাহায্যে দেশ চালাবেন। সুলতান ইলতুৎমিশ প্রথম দিককার সুলতান, তিনি 40 জন অভিজ্ঞ কৃতদাসদেরকে নিয়ে তৈরি করেন বন্দেগান ই চাহেলগানি বা তুর্কান ই চাহেলগানি বা 40-এর চক্র। এই 40 জন ব্যক্তির পরামর্শ মেনে কিন্তু তিনি দেশ শাসন করতেন। তো সে কথাই বারানি বলেছেন যে একটা মন্ত্রিসভা থাকবে, সেই মন্ত্রিসভার পরামর্শ মেনে সুলতান দেশ শাসন করবেন, তবেই তার শাসন ব্যবস্থা একটা শক্ত ভিত্তির উপর প্রতিষ্ঠিত হবে। তো এগুলোই ছিল বর্তমানে মানে সেই সময়ে সুলতানদের নরপতিদের আদর্শ বলতে এই বিষয়গুলি। কি কি আদর্শ রয়েছে, বারানি কি কি বলেছেন, যে প্রথমে যেটা বলেছেন যে ইসলামের যে আইন কানুন, যেহেতু একজন সুলতান মুসলমান ছিলেন, দেশে একটা ইসলামীয় শাসন প্রতিষ্ঠিত হয়েছে, তাই ইসলামীয় আইন কানুন রীতিনীতি তিনি দেশে প্রয়োগ করবেন। শরীয়তের যে আইন কানুন নিয়ম নীতি সেটা দেশে প্রয়োগ করবেন এবং এক্ষেত্রে পারস্যের সাসানীয় বংশের রাজবংশের অনুকরণ করবেন দিল্লির সুলতানরা। এবং দিল্লির সুলতানরা দেশের ন্যায়, ধর্ম, সত্য এগুলো প্রতিষ্ঠা করবেন, জনগণের জীবন সম্পত্তি এগুলোকে রক্ষা করবেন। যারা ইসলাম ধর্ম গ্রহণ করেনি, যারা মুসলিম নয় অর্থাৎ অমুসলিম হিন্দু, তাদেরও জীবন সম্পত্তি রক্ষা করবেন সুলতান। এবং সুলতান একটা মন্ত্রণা সভা তৈরি করবেন, তার সাহায্যে তিনি দেশ পরিচালনা করবেন। তো এই ছিল মূল বিষয় নরপতিদের আদর্শ বলতে। জিয়াউদ্দিন বার্নি এই বিষয়গুলোকেই সুলতানকে পরামর্শ দিয়েছেন বা সুলতানদের উদ্দেশ্যে তিনি এই কথাগুলো বলেছেন। এই 5টি বিষয় সুলতানরা মেনে চলবেন, ইসলামীয় কর্তব্য পালন করবেন, বংশ কৌলিন্য থাকবে, সুলতানরা উঁচু বংশের মানুষ হবেন, জনগণের শ্রদ্ধা অর্জন করতে পারবেন, তাহলে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন, শরীয়তের বিধান অনুসরণ করবেন এবং মন্ত্রণা সভার দ্বারা পরামর্শ মেনে কাজ করবেন। তো এই 5টা পয়েন্টের উপরে এই 3 বা 4 নম্বরের কোশ্চেন অ্যান্সার তোমাদেরকে রেডি করতে হবে। এই উত্তর নিয়ে আমি এবার অন স্ক্রিনে তোমাদের সামনে আলোচনা করছি। একাদশ শ্রেণী ইতিহাস সেকেন্ড সেমিস্টার। জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি যুগের নরপতিতের আদর্শ কি ছিল? মার্কস 3 বা 4। দেখো, সুলতানি যুগের সর্বাধিক উল্লেখযোগ্য ঐতিহাসিক ও রাষ্ট্রনীতিবিদ জিয়াউদ্দিন বার্নি। তার লেখা ফতোয়া ই জাহানদারি গ্রন্থে রাষ্ট্রের প্রকৃতি আলোচনার পাশাপাশি নরপতিতের আদর্শ সম্পর্কেও তার মতামত ব্যক্ত করেছেন। এরপরে দেখো মূল টপিক যেটি রয়েছে, বার্নি বর্ণিত সুলতানি যুগে নরপতিতের আদর্শ। নরপতিতের আদর্শ সম্পর্কে যে সম বিষয় তিনি তুলে ধরেছেন সেগুলি হলো 1-2 করে আমরা পয়েন্টের আকার দিয়ে সেটা দেখব। প্রথমে রয়েছে ইসলামীয় কর্তব্য পালন। বার্নি সুলতানকে তার শাসন কাজে ইসলামকে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন। তিনি রাষ্ট্রশক্তির প্রয়োগ ঘটিয়ে ইসলামের আদর্শ সুপ্রতিষ্ঠিত করার জন্য সুলতানের
হাতে রাষ্ট্রের চূড়ান্ত কর্তৃত্ব থাকা উচিত বলে তিনি উল্লেখ করেছেন। 2 বংশ কৌলিন্য। বারানি তার ফতোয়া ই জাহানদারি গ্রন্থে সর্বোচ্চ ক্ষমতার ব্যবহারকারী হিসেবে সম্রাটের বংশ কৌলিন্যের উপর গুরুত্ব আরোপ করেছেন। তার মতে সম্রাট বা সুলতান যদি উচ্চ ও পরাক্রমশালী রাজবংশের হন তবে সাধারণ প্রজাদের মনে তার সম্পর্কে উচ্চ ধারণা তৈরি হবে এবং স্বাভাবিকভাবেই তিনি সাধারণ মানুষের শ্রদ্ধা ও আনুগত্য লাভ করবেন। ন্যায় বিচার প্রতিষ্ঠা। বার্নি বলেছেন শাসকের প্রধান কর্তব্য হলো ন্যায় বিচার প্রতিষ্ঠা করা। এর মাধ্যমে শাসক বা সুলতান ঈশ্বরের রাজ্যে সমান অধিকার প্রতিষ্ঠার পাশাপাশি প্রজাদের জীবন ও সম্পত্তি রক্ষা করবেন। ন্যায় বিচার বলতে বার্নি সত্য, ন্যায় ও ধর্মের প্রতিষ্ঠাকে বুঝিয়েছেন। এরপরে দেখো রয়েছে শরীয়তের বিধান অনুসরণ। বার্নির মতে একজন শাসক শরীয়ত মেনে সফলভাবে রাষ্ট্র পরিচালনা করবেন। এ প্রসঙ্গে তিনি সুলতানি রাজতন্ত্রকে পারস্যের শাসানীয় রাজতন্ত্রের অনুকরণ করার কথা বলেছেন। অবশ্য শরীয়তের বিধান ও ভারতবর্ষের বাস্তব পরিস্থিতির মধ্যে পার্থক্য থাকায় বার্নি জাওয়াবিত নামে রাষ্ট্রীয় আইন প্রণয়নের কথা বলেছেন। পয়েন্ট, এটি শেষ পয়েন্ট দেখো 5 নম্বর, মন্ত্রণা সভার সিদ্ধান্ত গ্রহণ। বার্নি বলেছেন যে রাজাকে অভিজ্ঞ বিচক্ষণ পরিষদের নিয়ে একটি মন্ত্রণা সভা গঠন করতে হবে। রাজা কোনো সিদ্ধান্ত গ্রহণের পূর্বে সেই সভার পরামর্শদাতাদের সঙ্গে আলোচনা করবেন। রাজা যেমন কোনো বিষয় তাদের কাছে গোপন করবেন না, তেমন তাদের মতামত বাইরে প্রকাশ করবেন না। তো এই ছিল জিয়াউদ্দিন বার্নি বর্ণিত সুলতানি এই নরপতিতের আদর্শ। এটি সংগ্রহ করে পরীক্ষার প্রস্তুতি নাও। তোমাদের এই চ্যাপ্টারটির বড় প্রশ্ন যেগুলো রয়েছে 3-4 নম্বরের বা 8 নম্বরের, তার সব প্রশ্নের উত্তর আমার চ্যানেলে আপলোড করা হয়ে গিয়েছে, বিস্তারিত ব্যাখ্যা আলোচনা সহ। এই ভিডিও ডেসক্রিপশন বক্সে সমস্ত প্রশ্নের উত্তরের লিঙ্ক দেওয়া থাকবে, অবশ্যই ভিডিওগুলো দেখে নিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিও ক্লাসে, ততক্ষণে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, বন্ধুদের কাছে শেয়ার করবে, নিজেদের মতামত জানাবে কমেন্ট সেকশনে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবে।